ওকে, আমরা গত ক্লাসে যে বিষয়টা দেখেছিলাম সেটা হচ্ছে টেন্সের পাশাপাশি একটা কনভারসেশন ডায়লগ দেখেছিলাম। আ গেস্ট ইন দ্য হাউস টক্স উইথ আ বয় ইন দ্য ফ্যামিলি। একজন অতিথি ও ছেলের মধ্যে কথোপকথন। এখন এটা আমরা একটু ট্রান্সলেট করার চেষ্টা করব। তার আগে আমি ছোট্ট একটা ডায়লগ আপনাকে দেখাই। এই ডায়লগ গুলা প্র্যাকটিস করলে কি হয় জানেন, এইগুলা থেকে আমরা প্রচুর পরিমাণে কথা বলতে পারি। কথা বলা শিখতে গেলে কিন্তু আমি সবসময় বলে থাকি যে কথা বলার চর্চাটা রাখতে হয়। আপনি কিভাবে কথা বলতে চাচ্ছেন সেই বিষয়টা কিন্তু এখানে ফলো করতে হবে। যেমন দেখেন, বলা হচ্ছে যে এই যে জায়গাটা আমি যদি একটু দেখাই, আপনি বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে আমাদের এখন থেকে প্রচুর পরিমাণে কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে কখনো ইংরেজিতে কথা বলা যায় না। আমি সারা বছর যদি আপনাকে গ্রামার শিখাই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। গ্রামার শিখবো, অবশ্যই গ্রামার শিখবো, কিন্তু তার পাশাপাশি আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই কথা বলাটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, পরিশ্রম করতে হবে। মেইন কথা হচ্ছে আমাদের চর্চার ভিতরে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। এটা কি পচা? ইজ ইট রোটেন? দেখেন, আপনি দোকানে গিয়ে বা বাজারে গিয়ে আপনি আম কিনতেছেন বা আপনি কোনো একটা সবজি কিনতেছেন, তো আপনি দোকানিকে বলছেন যে এটা কি পচা? এটার ইংলিশ কি হবে? ইজ ইট রোটেন? আচ্ছা, এইটা পচা এর ইংরেজি কি হবে বলেন তো? যদি অ্যাফার্মেটিভ করি আমরা, এই ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধকটা বাদ দিয়ে আমরা প্রথমে অ্যাফার্মেটিভ করবো। অ্যাফার্মেটিভটা কি হয়? এটা পচা এর ইংরেজি কি হয়? ইট ইজ রোটেন। হ্যাঁ, ইট ইজ রোটেন, এটা পচা। আর যদি বলা হয় এটা কি পচা, দেখেন ইট ইজ রোটেন। হ্যাঁ, ইট ইজ রোটেন এটা কিন্তু প্যাসিভ মুড। হ্যাঁ, এখানে ইট ইজ রোটেন এটা পচা। আচ্ছা, যদি বলা হয় এটা কি পচা, তখন ওই যে বাক্যে ইজ ছিল একটা, বি ভার্ব ছিল, ইট ইজ রোটেন প্রথম বাক্যে। আর প্রশ্নবোধক করতে গেলে ওই ইজটাকে সবার প্রথমে নিয়ে এসেছি, ইজ ইট রোটেন। যেমন ধরেন যদি এটা বলি যে আই অ্যাম এ স্টুডেন্ট, এইটার ইন্টারোগেটিভ কি হয় বলেন তো? আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটার ইন্টারোগেটিভ প্রশ্নবোধক কি হয়? এম আই স্টুডেন্ট। ইয়েস, ধন্যবাদ। অর্থাৎ আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে যে বি ভার্বটা রয়েছে অ্যাম, এটাকে প্রথমে আনলে কিন্তু এটা প্রশ্নবোধক হয়ে গেল। অ্যাম আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এখানেও ঠিক তাই বলেছে যে ইজ ইট রোটেন, এটা কি পচা? হুম তখন শপকিপার আপনাকে কি বলছে দেখেন, সেই দোকানদার আপনাকে বলছে নো, নো দিয়ে একটা কমা দিয়েছে, নো ইটস নট রোটেন, এটা পচা নয়। নো, ইট ইজ নট রোটেন। এটা কি সস্তা? ইজ দিস চিপ? হ্যাঁ, এটা সস্তা। ইয়েস ইট ইজ চিপ। কি হবে? ইয়েস ইট ইজ চিপ, এটা সস্তা। এটা কি তাজা? আপনি শপকিপারকে, দোকানদারকে প্রশ্ন করেছেন যে এটা কি তাজা। কিভাবে বলতে হবে? আমরা জানি ফ্রেশ মানে হচ্ছে তাজা। তাহলে এটা কি তাজা? ইজ দিস ফ্রেশ? হ্যাঁ, এটা তাজা। ইয়েস ইট ইজ ফ্রেশ। এটা কত? আপনি কাউকে প্রশ্ন করছেন, দোকানদারকে, যে যে সবজিটা বিক্রয় করতেছে বসে, তাকে বলছেন যে এটা কত করে। আমরা যেমন বাংলাদেশিরা আমরা দোকানে গেলে বলি না যে চাউল কত করে, মাছ কত করে, সবজি কত করে। এখানে সেইটা বলছেন যে এটা কত। অর্থাৎ কত ইংরেজি হচ্ছে হাউ। হাউ মাস ইজ দিস? এটা কত করে, হাউ মাস ইজ দিস? এটা 100 টাকা, ইটস 100 টাকা। এটা কি আমদানি করা? ইজ দিস ইম্পোর্টেড? কি বলতে হবে? ইজ দিস ইম্পোর্টেড? এটা কি আমদানি করা? না, এটা আমাদের স্থানীয় পণ্য। নো, ইটস আওয়ার লোকাল প্রোডাক্ট। এটার দাম কত? দেখেন, আমরা প্রায় কিন্তু এই প্রশ্নটা করে থাকি। আপনি কোনো জিনিস কিনতে গেলেন, তখন বাজারে গিয়ে আমরা কি বলি? এটার দাম কত? এই জামাটা আমার পছন্দ হয়েছে, এটার দাম কত? এই সবজিটার দাম কত? এই ফলগুলা কত করে কেজি? তাহলে এটার দাম কত এর ইংরেজি কি হবে? হোয়াটস দ্য প্রাইস অফ দিস? এটার দাম কত? হোয়াটস দ্য প্রাইস অফ দিস? দোকানদার আপনাকে বলছে এটার দাম 200 টাকা। এটার দাম 200 টাকা। দ্য প্রাইস অফ দিস ইজ 200 টাকা। দ্য প্রাইস অফ দিস ইজ 200 টাকা। আপনি কি ডেলিভারি করেন? ডু ইউ ডেলিভার? ডু ইউ ডেলিভার, ডেলিভার মানে হচ্ছে ডেলিভারি করা। দেখেন, আমি একটা কথা বলেছিলাম যে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ ব্যবহার করতে হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেমন যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, এইটাকে যদি প্রশ্নবোধক করি, আমি কি ভাত খাই, তখন কি হবে বলেন তো? আমি কি ভাত খাই, তখন কি হবে? ডু আই ট্রাই? ডু আই ইট রাইস, এখানেও কিন্তু তাই। আপনি কি ডেলিভারি করেন? ডু ইউ ডেলিভার? না, আমরা ডেলিভারি করি না। নো, উই ডোন্ট ডেলিভার, আমরা ডেলিভারি
করি না। এইবার দেখেন এই জায়গাগুলো দেখে আমরা কিন্তু এখানে কাভার করার চেষ্টা করব। এই যে বলেছিলাম এটা আমাদেরকে নিজে নিজে করতে হবে। তো এখানে প্রথমে এখান থেকে একটু আমরা পড়ি। যেমন একজন গেস্ট, আর গেস্ট যার সঙ্গে কথা বলছে তার নাম হচ্ছে সবুজ। গেস্ট বলছে হোয়াটস ইউর নেম। সবুজ বলছে মাই নেম ইজ সবুজ। গেস্ট বলছে হোয়াট ডু ইউ ডু সবুজ। সবুজ বলছে আই ডু স্টাডি। তাহলে এইটা থেকে আমরা কি বাংলাটা দেখে দেখি ইংরেজি বলতে পারবো? এখানে প্রথমে দেখেন অতিথি বলছে, গেস্ট মানে অতিথি, তোমার নাম কি? তাহলে এইটুকের ইংরেজি কি হবে? তোমার নাম কি? বলেন তো এইটুকের ইংরেজি কি হবে? তোমার নাম কি? হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম। সবুজ বলছে আমার নাম সবুজ। তাহলে কি হবে? সবুজ বলছে আমার নাম সবুজ, এইটুকের ইংলিশ কি হবে? আমার নাম সবুজ, এর ইংলিশ মাই কি হবে? মাই নেম ইজ সবুজ। অতিথি বলছে তুমি কি করো সবুজ, এইটুকের ইংলিশ কি হোয়াট হবে? ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু। ধন্যবাদ। সবুজ বলছে আমি পড়াশোনা করি, তাহলে এর ইংরেজি কি হবে? আই এম এ স্টাডি। আই ডু স্টাডি অথবা আই স্টাডি। আই ডু স্টাডি, আমি পড়াশোনা করি। যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে এখানে একটা অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে একটা অক্সিলারি ভার্ব ডু দেওয়া যায়। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপা? ভালো, হ্যাঁ। তো একটু মিউট করে রাখেন, মিউট করে আপনি কথাগুলো শুনতে থাকেন। হ্যাঁ, আপনি কাজ করতে থাকেন কিন্তু মিউট করে আমার ক্লাসটা করতে থাকেন, আপনার ওই জায়গায় মিউট করে রাখেন। আচ্ছা দেখেন এখানে কি বললাম, তাহলে এখানে আমরা একটা ডায়লগ প্র্যাকটিস করতেছি। হ্যাঁ? এই ডায়লগটার ভিতরে এখানে আমরা এতটুকু এসেছি যে আমি পড়াশোনা করি, আই ডু স্টাডি। অতিথি বলছে কোন ক্লাসে তুমি পড়াশোনা করো? এইটুকের ইংলিশ কি হবে? কোন ক্লাসে তুমি পড়াশোনা করো? আমরা দেখেন প্রতিনিয়ত আমরা যখন কথা বলি তখন কারো কাছে আমরা প্রশ্ন করি যে আপনি কেন এসেছেন, আপনি কোথায় থাকেন, আপনার নাম কি, আপনার বয়স কত, আপনার বেতন কত, আপনারা কয় ভাই বোন, তাই না? আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন? দেখেন এই যে প্রশ্ন করেছি, এই প্রশ্ন করতে হবে এবং পাশাপাশি উত্তরও আমাদেরকে দিতে হবে। যেহেতু এখানে আপনি একাই সব করতেছেন, প্রশ্ন আপনাকে করতে হবে, উত্তরও আপনাকে দিতে হবে। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? তাহলে এর ইংলিশ কি হবে? অতিথি বলছে যে তুমি কোন ক্লাসে পড়াশোনা করো, কি হবে? হুইচ ক্লাস, হুইচ ক্লাস আর ইউ আচ্ছা, ইন। হুম দেখেন এ- এটা সবুজ, পার- সবুজ বলছে, সবুজ বলছে এখানে, দেখেন এটা কিভাবে পারতে হবে। কোন ক্লাসে, এর ইংরেজি কি হবে? কোন ক্লাসে, এর ইংরেজি হচ্ছে হুইচ ক্লাস। হ্যাঁ, হুইচ ক্লাস আর ইউ ইন, তুমি আসো, অথবা হুইচ ক্লাস ডু ইউ রিড ইন। হুইচ ক্লাস, কোন শ্রেণীতে, ডু ইউ রিড ইন, তুমি পড়াশোনা করো। এখানে ডু কেন আসবে? নিশ্চয়ই আপনাদের মনে আছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্ব হিসাবে ডু আসে। যেমন যদি বলা হয় আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে যদি বলি আমি কি ভাত খাই, তখন কি হবে বলেন? আমি কি ভাত খাই, তখন কি হবে? তখন ডু আই ইট রাইস। এখানে যদি বলা হয় আমি ভাত খাই, আই ইট রাইস, এখানে আপনি ডু বাদ দিয়ে এই বাক্যটাকে অন্য কোনো ভাবে করতে পারবেন? পারবেন না। ডু বাদ দিয়ে কোনোভাবে এই বাক্যটাকে করা যায় না। এইটা দেখেন অতিথি বলছে তুমি কোন স্কুলে পড়ো, তাহলে কোন ইংরেজি কি? কোন ইংরেজি, এর ইংরেজিটা কি বলেন তো? হুইস। হুইস মানে হচ্ছে কোনটি। হুইস, ইন হুইস স্কুল, কোন স্কুলে, ওই দেখেন স্কুলে রয়েছে না, এই জন্য এখানে একটা ইন দিলে ভালো হয়। ইন হুইস স্কুল, কোন স্কুলে, ডু ইউ রিড ইন, তুমি কোন স্কুলে পড়াশোনা করো। এই যে দেখেন হুইস স্কুল, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন। তারপর রয়েছে আই রিড ইন ক্লাস 7। সবুজ কি বলছে? আই রিড ইন ক্লাস 7, আমি ক্লাস 7-এ পড়ি। গেস্ট বলছে ইন হুইচ স্কুল, কোন স্কুলে, ডু ইউ স্টাডি, তুমি পড়াশোনা করো। ইন হুইচ স্কুল ডু ইউ স্টাডি, তুমি কোন স্কুলে পড়াশোনা করো। সবুজ বলছে আই স্টাডি ইন ঢাকা মডেল স্কুল, আমি ঢাকা মডেল স্কুলে পড়ি। এইখান থেকে এই ইংরেজি সেন্টেন্সের বাংলা বাক্য কি বলা যাবে? চেষ্টা করেন তো, ইংরেজি থেকে দেখি আমরা বাংলা বলতে পারি কিনা। এই যে এইখান থেকে বলেন ইন হুইচ স্কুল ডু ইউ স্টাডি, তুমি কোন স্কুলে পড়াশোনা করো। সবুজ বলছে আই স্টাডি ইন ঢাকা মডেল স্কুল, আমি ঢাকা মডেল স্কুলে পড়াশোনা করি। গেস্ট বলছে ফর হাউ লং হ্যাভ ইউ বিন দেয়ার, তুমি এখানে কতদিন ধরে পড়াশোনা করছো। সবুজ বলছে আই হ্যাভ বিন স্টাডিইং, আই হ্যাভ বিন স্টাডিইং ফর 2 ইয়ার্স। এই বাক্যটা কোন টেন্সের অধীনে পড়ে বলতে পারবেন? আই হ্যাভ বিন স্টাডিইং ফর 2 ইয়ার্স, বলেন তো।
এই বাক্যটা কোন টেন্সে পড়ে? এটা প্রেজেন্ট পারফেক্ট। না, আরেকটু বলতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি দেখে বুঝলেন এটা প্রেজেন্ট পারফেক্ট ও কন্টিনিউয়াস আচ্ছা টেন্স? আচ্ছা। হ্যাঁ, দেখেন কি ঠিক কি আছে। কি দেখে বুঝলেন? আইএনজি আছে, আরো কিছু কিছু জিনিস আছে। ইয়েস, সময়ের উল্লেখ করা আছে। মিমাপুর ধন্যবাদ। বলছে যে এখানে 2 ইয়ার্স, এই দেখেন ফর 2 ইয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকে। কিসের উল্লেখ থাকে? সময়ের উল্লেখ থাকে। আরো কি থাকে? সিন্স বা ফর থাকে। এখানে কি আছে? ফর আছে। ভালো করে লক্ষ্য করবেন, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। এখানে কি আছে বলেন? ফর আছে। আরো একটা চিহ্ন আছে এখানে, কি দেখে বুঝবেন? হুম, সেটা হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে। কথা সত্য কিনা বলেন? হ্যাজ বিন বা হ্যাভ জি বিন থাকে। আমাকে শুনতে পারছেন আপনারা দুইজন? জি স্যার। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অনেকগুলা চিহ্ন আছে, আমি অনেকগুলা বলেছি, প্রায় 4টা চিহ্নের কথা বলেছি। আচ্ছা, এই বাক্যটা বাদে মিম আপু এখানে কয়েকটা বাক্য বলেন তো। 2টা বাক্য বলবেন, বাংলা বাক্য বলতে হবে এবং তার ইংরেজি বাক্য বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। আরো 2টা বাক্য বলেন, দেখি আমরা কতটুক পারি। বলেন। ঘন্টা ধরে কাজ করছি। হ্যাঁ, তাহলে এটার ইংলিশ কি হবে? আমি 1 ঘন্টা ধরে কাজ করছি। I have been আই হ্যাভ বিন work না ওয়ার্কিং। working ইয়েস, দেখেন এখানে সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন, ভালো করে মনে রাখেন, সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর সিন্স বা ফর, তারপর বাকি অংশ। যেমন এখানে সাবজেক্ট কি? এখানে ইয়েস, এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপর হ্যাভ বিন বসেছে। আই এর পরে কখনো হ্যাজ বিন হয় না, তাই আই হ্যাভ বিন বসেছে। তারপর কি বসেছে? আই হ্যাভ বিন স্টাডি মানে পড়াশোনা করা, ওর সঙ্গে আইএনজি যুক্ত করেছি, স্টাডিইং। আই হ্যাভ বিন স্টাডিইং ফর 2 আওয়ার্স। এবার আপনি বলেছেন আমি 1 ঘন্টা ধরে কাজটি করিতেছি, কি হবে? আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 আওয়ার। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 আওয়ার। হুম, আমি আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতেছি ফর 1 আওয়ার, 1 ঘন্টা ধরে। এই যে দেখেন এইভাবে বাক্যগুলো। ইয়াসিন ভাইয়া একটা বাক্য বলেন তো, একটা বা 2টা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, বলেন। জি। সকাল থেকে স্কুলে আমি আমি সকাল আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি। আচ্ছা বলেন তাহলে কি হবে? আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি। আই, I have been going to 1 hour। না, আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল, স্কুল বাদ পড়ে গিয়েছে। স্কুল বলে। হ্যাঁ, আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 1 আওয়ার। আচ্ছা, এইখানে এই বাক্যটা কি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায় না? অবশ্যই যায়। মনে করেন আপনি ভাত খাচ্ছেন, আপনাকে আমি ফোন করলাম যে ইয়াসিন ভাই আপনি কি করছেন? আপনি আমাকে বললেন যে স্যার আমি 15 মিনিট ধরে ভাত খাচ্ছি। এই কথাটা প্র্যাকটিক্যালি তাৎক্ষণিকভাবে ওই মুহূর্তে আমাকে ইংলিশে বলবেন যে স্যার আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 15 মিনিটস। কি হবে? আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 15 মিনিটস। আমি 1 ঘন্টা ধরে 15 মিনিট ধরে ভাত খাচ্ছি। দেখেন এই যে আমি কিন্তু এখানেই থেমে গেলাম, এই যে ডায়লগের ভিতরে এসে এই বাক্যটার ব্যাখ্যা দেওয়ার জন্য আমি কিন্তু এখানে আপনাদেরকে বুঝালাম। তো একটা বিষয় খেয়াল করেন, এখানে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যটা দিয়ে বুঝিয়েছি। আচ্ছা, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যটা থেকে আপনারা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করে বলতে পারবেন? হুম, দুইজনের কেউ পারবেন? এটা তো বলেন তো। করতেছিলাম। হ্যাঁ, করতেছিলাম, ধন্যবাদ। এই যে বুঝতে পেরেছেন মূল বিষয়টা, এতটুকু বুঝতে পারলেই ইংরেজিতে কথা বলা যাবে। আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 ইয়ার্স, আমি 2 ঘন্টা ধরে, আমি 2 বছর ধরে পড়াশোনা করিতেছি। আর এই বাক্যটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে আমি 2 বছর ধরে পড়াশোনা করিতেছিলাম, করছিলাম, বা সাধু ভাষায় বললে করিতেছিলাম। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? আমি 2 বছর ধরে পড়াশোনা করতে থাকবো। বাংলাটা বুঝতে হবে, ক্রিয়াটা কি বললাম? আমি 2 বছর ধরে পড়াশোনা করতে থাকবো। হুম, আমি 2 বছর ধরে পড়াশোনা করতে থাকবো, এটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে এই দুইটা আপনারা বলেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়াসিন ভাইয়া বলেন প্রথমে। জি। হুম, কোনটা বলা যায়?
হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলেন। এই একই বাক্য, এই যে ইংরেজি বাক্যটা আই হ্যাভ বিন। হ্যাঁ বলেন। আই ওয়াজ, আই ওয়াজ, হুম। আই ওয়াজ, কেমনে, আই ওয়াজ দিতে হইব, বুঝলে গেলাম। আমি একটু হেল্প করি, দেখেন আই এখানে ওয়াজ, না, একটু একটু ভুল হচ্ছে, একটু ভুল হচ্ছে। ভুলটা কোথায় দেখেন, আই হ্যাভ বিন স্টাডিং, এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলেছি, তাহলে হ্যাভ বিন এর পরিবর্তে শুধু হ্যাড বিন ব্যবহার করতে হবে। এবার মনে পড়েছে? আপনি ওয়াজ ব্যবহার করছেন, অজ ওয়ার তো এটা বসবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, যেমন আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। দে ওয়ার ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছিল। এগুলো তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে হ্যাভ বিন আছে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে হ্যাড বিন দিতে হবে। কি দিতে হবে বলেন? হ্যাড বিন। তাহলে বলেন কি হবে? আই হ্যাড বিন। স্যার তাইলে আমি বলি কি, অন্যটা বলি। হ্যাঁ বলেন, অন্যটা বলেন, সেটা বেশি ভালো হবে। যেমন আমি বলতে পারি, যেমন আমি বলতে পারি আমি সকাল থেকে মাছ ধরতেছিলাম। হুম। আই হ্যাড বিন ক্যাচিং ফিশ হুম। সিন্স মর্নিং। সিন্স মর্নিং। তারপর এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু বলা যাবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার, জি, হুম। আমি সকাল থেকে মাছ ধরতে হুম। থাকবো। হুম, ধন্যবাদ। আমি সকাল ওই থেকে হইলো, মাছ ধরতে থাকবো, বাংলা ঠিক আছে, এবার জি। ইংলিশে বলেন কি হবে? তার ইংলিশে হবে হইলো, হুম। আই উইল বি হুম। ক্যাচিং ফিশ সিন্স মর্নিং। আই উইল বি ক্যাচিং ফিশ সিন্স মর্নিং। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে এখানে আরো একটু অন্য বাক্য বলেন তো, দেখি পারা যায় কিনা অন্যভাবে। অর্থাৎ জি, আরো একটা বাক্য বলেন এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পারফেক্ট কন্টিনিউসে, হুম। পারফেক্ট কন্টিনিউসে ধরেন আমি বললাম আমি সকাল থেকে ফুটবল খেলতেছি। হুম। না, ফুটবল খেলতেছি আই, বললে তো আবার এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে গেলেন। এখানে দেখেন, আমি বলেছিলাম কি, সবসময় ক্রিয়াটা খেয়াল করতে হবে, ভার্ব। এখানে কি হবে বলেন তো? বাংলাটা হবে এমন ভাবে, আমি সকাল থেকে ফুটবল খেলতে থাকবো। কি বললাম? আমি সকাল থেকে ফুটবল খেলতে থাকবো। আমি 2 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো। অর্থাৎ এখানে ভবিষ্যতে একটা চলমান ভাব বুঝাবে এবং সময়ের উল্লেখ থাকবে। আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকবো। তারা 5 বছর ধরে এই কাজটি করিতে থাকবে। অর্থাৎ ভবিষ্যৎকালে চলমান একটা ভাব বুঝাচ্ছে, যেতে থাকবে, চলতে থাকবে, খেতে থাকবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন দিতে হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন দিতে হয়, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন দিতে হয়। কি দিতে হয় বলেন? উইল হ্যাভ বিন অথবা উইল বি অথবা শ্যাল হ্যাভ শেল বিন। হ্যাভ। উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন, মনে রাখবেন এটা। আচ্ছা, যাই হোক, আমরা এই জায়গাটায় সময় নষ্ট করব না। তো এখানে আমি পাশাপাশি একই সাথে 3টা টেন্স শিখালাম। কোন 3টা বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর কি আছে বলেন? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই টেন্স গুলা যদি আমরা ভালোভাবে শিখতে পারি, এই টেন্স গুলা আমরা যদি আমাদের ব্রেনে রাখতে পারি, তাহলে এই ধরনের বাক্য সামনে আসলে কি কখনো সমস্যা হবে? হবে না। টেন্সটা আপনাকে দেখেন, আমাদের দেহের ভিতরে যেমন রক্ত আছে না, প্রত্যেকটা শিরা উপশিরার ভিতরে রক্ত থাকে, টেন্সটাকেও আপনাকে সেই রক্তের মতো করে ফেলতে হবে। হুম। আচ্ছা, যাই হোক, তো এই ডায়লগটা এইখান থেকে দেখে দেখে, বাংলা দেখে দেখে আমরা একটু এটা করার চেষ্টা করি। মিম আপু যদি ফ্রি থাকেন তাহলে একটু আনমিউট করেন তো। এই যে তোমার ক্লাস কখন শুরু হয়, এই বাক্যটা বলবেন। এই দেখেন একটা চিহ্ন দিচ্ছে, এই যে তোমার ক্লাসটা কখন শুরু হয়, এটা কি হবে? হুম। ইয়াসিন ভাইয়া বলেন, তোমার ক্লাস কখন শুরু হয়? সবুজ বলছে সকাল 10টায় শুরু হয়। বলেন। মিউট হয়ে গিয়েছে, আনমিউট করেন, শোনা যাচ্ছে না। ও, মিউট করে কথা বলি। কি হবে তাহলে এটা বলেন? কোন ক্লাস কখন শুরু হয়? হুম। ওই- তাহলে কখন কখন ইংরেজি তো কি? হয়ে, কখন ইংরেজি হচ্ছে when। হুম। when হুম। when your class start, না, স্টার্ট কি লাস্ট হইব? হুম।
মানে গঠন করতে কেমন গঠনটা আমি মানে বলে দেই, ইয়া দেখেন। কেমন? হোয়েন এর পরে অক্সিলারি ভার্ব আনতে হবে। হোয়েন ডাজ ইওর ক্লাস স্টার্ট, এখানে ডাজ কেন আনবেন? কারণ ক্লাস, তোমার ক্লাস কখন শুরু হয়, এখানে ক্লাসটা হচ্ছে সিঙ্গুলার থার্ড পারসন হিসাবে ধরা হচ্ছে। আর বাক্যটা আছে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তোমার ক্লাস কখন শুরু হয়, কি বললাম? তোমার ক্লাস কখন শুরু হয়, এই বাক্যটা নিশ্চয়ই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে না, বলেন? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ আসে। তাহলে হোয়েন ডাজ ইওর When does you ক্লাস and স্টার্ট, ক্লাস স্টার্ট, তোমার ক্লাস কখন শুরু হয়। আচ্ছা, এই হোয়েন দিয়ে আরো বলেন তো, তুমি কখন ভাত খাও, এটা কি হবে? when না, does হোয়েন you ডাজ না, হ্যাঁ। এখানে ইউ, ইউ এর আগে বা পরে কখনো ডাজ বসে না। হোয়েন ডু বসবে, হোয়েন এর পরে কখনো ডাজ বসবে না, কি হবে? হোয়েন ডু, হোয়েন when ডু ইউ ইট রাইস, তুমি when কখন ভাত খাও, কি হবে বলেন? হোয়েন ডু ইউ ইট রাইস, তুমি কখন ভাত খাও। আচ্ছা, do যদি বলি you আমি সকাল 10টায় ভাত খাই, এইটুকুর ইংলিশ কি হবে বলেন তো? আমি সকাল 10টায় আমি ভাত খাই, আমি সকাল at 10টায়। at 10 o'clock. হুম, তাহলে পরের বাক্যগুলো বলে যান তো। তুমি বাসা থেকে কখন বের হও, তুমি বাসা থেকে কখন বের হও, এইটুকুর ইংলিশ কি হবে? তুমি বাসা থেকে কখন বের হও? হুম, এইটুক বলেন তো কি হবে? when does কখন তো when do you go from the তারপরে when go you from কখন না from না তাহলে দেখেন এই যে বাক্যটা বললাম, এটা কিভাবে আপনি গঠন করলেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে সেখানে আমরা জানি ডু বা ডাজ আসে, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ও আচ্ছা। তাই তো হুম। when do you go ইয়েস। the এই yeah বাক্যগুলা, go from হুম, এই বাক্যগুলো আপনি নিজে নিজে গঠন করতে পারবেন কিভাবে? তুমি কখন ভাত খাও, তুমি কখন বাজারে যাও, তারা কখন মাছ ধরে, সে কখন বাড়ি আসে, এই বাক্যগুলো নিশ্চয়ই আপনাকে আগে টেন্সটা খেয়াল করতে হবে কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এখানে প্রশ্ন করতে গেলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব দিতে হবে। যদি বলা হয় সে কখন কাজটি করে, এটার ইংরেজি কি হবে? সে কখন কাজটি করে। when do work না ইয়ে আছে তো হ্যাঁ, when work না হোয়েন, when হোয়েন এর পরে দেখেন do এখানে work না না, এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হোয়েন ডাজ হি ডু দা ওয়ার্ক, হোয়েন এর পরে এখানে ও ডাজ বসবে, কেন বসবে? কারণ এখানে সাবজেক্ট আছে হি, হোয়েন ডাজ হি ডু দা ওয়ার্ক। যদি বলতাম তুমি কখন কাজটি করো, তখন কিন্তু ডাজ হবে না, তখন ডু হবে। হোয়েন ডু ইউ ডু দা ওয়ার্ক। যদি বলা হয় তুমি কখন ঘুমাও, তখন কি হবে বলেন তো? তুমি কখন ঘুমাও। when do you sleep ইয়েস, হোয়েন ডু ইউ স্লিপ। আচ্ছা, উত্তর যদি বলা হয় আমি রাত 10টায় ঘুমাই, এর উত্তরটা হবে কি? আমি রাত 10টায় ঘুমাই, কি আমি হবে রাত বলেন? কি হবে বলেন? আই, I আই অ্যাম স্লিপ হবে না না, I আই স্লিপ, sleep আই স্লিপ এট I 10 p.m, আই স্লিপ এট 10 p.m। দেখছেন, এইভাবে কিন্তু কথা বলাটা শিখতে হবে। অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, হ্যাঁ অবশ্যই। যেমন দেখেন, তুমি কখন ঘুমাও, কি বললাম? তুমি কখন ঘুমাও, এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, কখন ঘুমাও অর্থাৎ বর্তমান কালে বোঝাচ্ছে। কিন্তু এইটা পাস্ট টেন্সে হতে পারতো যদি আমি এইভাবে বলতাম তুমি কখন ঘুমিয়েছিলে, তখন কিন্তু এখানে ডু বা ডাজ বাদ দিয়ে আপনাকে এখানে ডিড আনতে হবে। হ্যাঁ, ডিড আনতে হবে। বিষয়টা মনে রাখবেন, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ আসে, আর পাস্ট টেন্সে ডিড আসে, ডিড, ডিড আসে। হুম। আর ফিউচার টেন্সে উইল ব্যবহার করতে, যদি বলা হয় তুমি কখন কাজটি করবে, এটা কি হবে মিমাপু বলেন তো? তুমি কখন কাজটি করবে। হুম। হুম। না, এখানে করবে, এই যে ফিউচার টেন্সের একটা চিহ্ন থেকে যাচ্ছে করবে,
তখন এখানে শ্যাল উইল আসবে। শ্যাল উইল ব্যবহার করতে হবে হোয়েন উইল ইউ ডু দা ওয়ার্ক। হোয়েন উইল ইউ ডু দা ওয়ার্ক, কখন তুমি কাজটি করবে। আচ্ছা যদি বলা হয় আমি সকালবেলায় কাজটি করব, এইটুকের ইংলিশ কি হবে বলেন তো? আমি সকালবেলায় কাজটি করব। না, আই উইল ডু দা ওয়ার্ক ইন দা মর্নিং। আই উইল ডু দা ওয়ার্ক ইন দা মর্নিং। হ্যাঁ, দেখেন প্রথমে এইভাবে ভুল বলতে হবে, ভুল বলতে বলতে দেখবেন একটা সময় কিন্তু আর ভুল হবে না, সে সময় আপনাদের বাক্যগুলো সব কারেক্ট হয়ে যাবে। প্রথমে কিন্তু সঠিক করে বলতে হবে, মানে ভুল বলতে হবে তারপর সঠিক হবে। দেখেন, হুম, বলছে কি, উম তোমার স্কুলে, এই বাক্যটা দেখেন, তোমার স্কুলে কতজন ছাত্র ছাত্রী আছে, কি হবে? তোমার স্কুলে, হুম, ইউ হ্যাভ, ইউ হ্যাভ কতজন। দেখেন এই কতজন ইংরেজি হচ্ছে হাউ মেনি, কি হবে? হাউ মেনি। হাউ মেনি স্টুডেন্টস আর, আরটা হচ্ছে এখানে ভার্ব। হাউ মেনি স্টুডেন্টস আর, এ আর ই, এই আর হচ্ছে এখানে ভার্ব। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল, অর্থাৎ তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে। প্রায় 900, এইটুকের ইংরেজি কি হবে? প্রায় 900। অ্যাবাউট, অ্যাবাউট 900, কি হবে বলেন? অ্যাবাউট 900। তোমার কোন বিষয়, না এখানে, ইয়েস, অ্যাবাউট, এখানে অ্যাবাউট দিতে হবে। হ্যাঁ, অ্যাবাউট মানে হচ্ছে প্রায়, অ্যাবাউট 900। তোমার কোন বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে? হুম, অর্থাৎ তুমি কোন বিষয় সবচেয়ে বেশি পছন্দ করো। হ্যাঁ, বলতে হবে হুইচ সাবজেক্ট, হুইচ সাবজেক্ট। দেখেন হুইচ, হুইচ মানে হচ্ছে কোনটি বা কোন বিষয়। দেখেন হুইচ সাবজেক্ট, কোন সাবজেক্টটি বা কোন বিষয়। হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট, ডু ইউ লাইক মোস্ট। এখানে ডু কেন আনলাম? ওই সেই একই কথা, যে বাক্যটা রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এই জন্য টেন্স আপনাকে সর্বাগ্রে ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা বলেন তো, আই রিড এ বুক, এই বাক্যটা দিয়ে প্রেজেন্ট টেন্সের 4টা বাক্য বলেন তো। আই রিড এ বুক এর কন্টিনিউয়াস টেন্স কি হবে? হুম, বলা যাবে? বলবো, অবশ্যই বলেন, হ্যাঁ, আই রিড এ বুক এর কন্টিনিউয়াস ফর্ম কি হবে? আই রিড এ বুক, হুম, আই এম রিডিং, আই এম রিডিং বুক, না, আই এম রিডিং এ দিতে হবে, আই আর্টিকেলটা এম বাদ রিডিং পড়ে গিয়েছে, বুক, আই এম রিডিং এ বুক। হুম, জি, আই এম তারপর রিডিং, এর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে বলেন? হচ্ছে, ভালো হচ্ছে তো, বলেন, চেষ্টা করেন। হুম, জি, I have read a book. আই হ্যাভ রেড এ বুক, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? I am reading a book. হুম হুম, I am reading a book. না, ভুল হয়ে গেছে। Present perfect ও কোনটা স্যার? প্রেজেন্ট 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 পারফেক্ট তো বলেছেন, আই হ্যাভ রেড এ বুক। হ্যাঁ, রিড এর বানানটা একই কিন্তু উচ্চারণ হবে রেড, কিন্তু আই হ্যাভ রেড। রেড এ বুক এটা তো প্রেজেন্ট পারফেক্ট। আর 4 নাম্বারটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? ও জি, আমি আমি সকাল থেকে হুম বই পড়তেছিলাম। হুম আমি সকাল থেকে বই পড়তেছিলাম। আই হ্যাভ বিন হুম, রিডিং এ বুক সিন্স মর্নিং। থ্যাংক ইউ। আচ্ছা এইবার আপনি ফিউচার টেন্সের 4টা বাক্য বলেন তো এই বাক্য দিয়ে। আই উইল রিড এ বুক, আমি একটা বলে দিলাম, এর কন্টিনিউয়াসটা বলেন কি হবে? আই উইল রিড এ বুক, আমি হুম বই পড়বো। হুম তারপর আমি, তারপরে প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াসে আমি বই পড়তে থাকবো। হুম আই উইল বি রিডিং এ বুক, হুম। আমি বই পড়তে থাকবো। তারপরে যদি আমি বই, আচ্ছা, আমি বই পড়তে থাকবো, এটা সঠিক বলেছেন যে আই তারপর উইল বি রিডিং এ বুক। যদি বলা হয় আমি কাজটি করতে থাকবো? আমি কাজটি করতে থাকবো, হুম, কাজটি করতে থাকবো, এটা স্যার প্রেজেন্ট করতে থাকবো, ওই এটা তো একই নিয়মে দেখেন, কন্টিনিউয়াস। আই উইল বি, আই উইল বি রিডিং এ বুক
একই নিয়মে আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো। যদি বলি আমি স্কুলে যেতে থাকবো, I will be I will be going to school. যদি বলা হয় আমি মাছ ধরতে থাকবো, I will be catching fish. যদি বলা হয় আমি সিনেমা দেখতে থাকবো, I will be watching TV. Yeah, movie. যদি বলা হয় যদি বলা হয় সুমন একটি বাড়ি তৈরি করতে থাকবে, Shuman. I will be making yeah, Shuman. হুম, Shuman Shuman will be making house. যদি বলা হয় রনি একটি গান গাইতে থাকবে, Ronnie will be singing a song. দেখছেন তাহলে প্রেজেন্ট, সরি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স একেবারে ক্লিয়ার হয়ে গেল। এইভাবে 12টা টেন্স ক্লিয়ার করতে হবে। কেন জানেন, এখানে আমি এই যে কথাটা বললাম, তোমার কোন বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে, দেখেন একটা প্রশ্ন অতিথি প্রশ্ন করেছে সবুজের কাছে, যে সবুজ তোমার তো অনেকগুলো সাবজেক্ট রয়েছে, এর ভিতরে কোন বিষয়টা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে। তাহলে এই বাক্যটা প্রথমত রয়েছে হচ্ছে প্রেজেন্ট টেন্সে। তাহলে এই ধরনের বাক্য গঠন করতে গেলে আপনাকে প্রথমে টেন্সটা ভালো করে জানতে হবে। আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যা কিছু করতে চান না কেন, আপনাকে আগে টেন্স ভালো করে শিখতে হবে। হুম। তো এই যে ডায়লগটা আজকে অনেক সময় ব্যয় করলাম আমরা ডায়লগের পিছনে, এই ডায়লগটা এইভাবে কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে নিজে নিজে। আমরা যেন বাংলা থেকে ইংরেজি করতে পারি, সেই ক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে। যেমন দেখেন, অতিথির আগমন উপলক্ষে বাড়িতে গেস্ট এসেছে, তিনি বলছেন যে গৃহকর্তা অর্থাৎ বাড়ির মালিক সে বলছে, ও আপনি এসে গেছেন, একলা কেন এসেছেন, ভাবি কোথায়? অতিথি বলছে, আসার সময় সে তার মত বদল করে ফেলেছে, আগামীবার সে অবশ্যই আসবে। গৃহকর্তা বলছে, আচ্ছা বসুন, আপনি চা খাবেন না কফি খাবেন? অতিথি বলছে, চা হলেও চলবে। দেখেন এই বাক্যগুলো কিভাবে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। এই দেখেন হোস্ট, হোস্ট প্রথম বাক্যে রয়েছে এইচ ও এস টি, হোস্ট মানে হচ্ছে গৃহকর্তা। বলছে, ওহ হেয়ার ইউ আর, হোয়াই অল অ্যালোন, হোয়ার ইজ ভাবি? এতটুকুর অর্থ কি? ওই যে প্রথমে বাংলাটা কিন্তু আপনাদের সামনে আমি বলে নিয়েছি যে হোস্ট গৃহকর্তা, ওহ হেয়ার ইউ, হেয়ার ইউ আর, হেয়ার বলছে, ওহ হেয়ার ইউ আর, আপনি এসে গেছেন। হোয়াই অল অ্যালোন, কেন একা এসেছেন? হোয়ার ইজ ভাবি, ভাবি কোথায়? গেস্ট বলছে, এট দ্য স্যার লাস্ট মোমেন্ট, হ্যাঁ বলেন। স্যার হিয়ারটা যে সাবজেক্টে বসলো মানে কিভাবে ইউজ সাবজেক্টে না দিয়ে ও হিয়ার দিল যে? হেয়ার ইউ আর, এখানে হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব হিসাবে বসেছে। হুম। স্লোলি হি ওয়াক্স, অ্যাডভার্বটা বাক্যের প্রথমেও বসতে পারে আবার শেষেও বসতে পারে। আর এখানে দেখেন বলতে চাচ্ছে কি, গৃহকর্তা তাকে বাংলায় প্রশ্ন করেছে যে আপনি এসে গেছেন এখানে, বা আমাদের বাড়িতে এসে গেছেন। এই জন্য কিন্তু এখানে হেয়ার বসা বোঝাচ্ছে। এই হেয়ার মানে কি বলেন তো? হেয়ার মানে হচ্ছে এখানে। এই হেয়ার মানে কি হবে? এখানে, অর্থাৎ আমাদের বাড়িতে আপনি এসে গেছেন। দেখেন আমি একটু স্পেস দিয়েছি, এবার বুঝতে সহজ হচ্ছে। এটা কিন্তু এখানে অ্যাডভার্ব। আচ্ছা, তো দেখেন আমার মূল ব্যাপারটা হচ্ছে এখানে বাংলা দেওয়া আছে, নিচে ইংরেজি দেওয়া আছে, এইটা পড়ে পড়ে আপনারা প্র্যাকটিস করবেন ডায়লগের উপরে। স্যার হুম। মানে স্যার মানে সেন্টেন্সটা মানে গঠন করতেই মানে কষ্ট হয়ে যায়। মানে এই যে সুন্দর। বড় সেন্টেন্স গুলো আছে না, হুম বড় হুম গুলা হুম 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 ভাগ ভাগ করে দেয় মানে হুম। দেখেন মানে কোনো কি যে কষ্ট হবে বলবো না, মানে। কোনো কষ্ট হবে না, আমি দেখাচ্ছি দেখাচ্ছি কিভাবে। প্রথম কথা হচ্ছে আপনাকে আমি যেভাবে দেখাচ্ছি একটু চর্চা করতে হবে, হ্যাঁ? পরবর্তী সময়ে পিডিএফ রেকর্ড গুলো দেখবেন আরো সহজ হবে। আর ছোট ছোট সেন্টেন্স পারলে বড় বড় সেন্টেন্স পারা যায়। যেমন যদি বলা হয় আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, এখানে কি আমি কোনো অবজেক্ট বা কর্ম দিয়েছি? দেয়নি। কি বললাম? আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। আচ্ছা আমি কি খাচ্ছি? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। হুম।
দেখেন বাক্যটা কতটুকু সহজে বড় করা যায়। আই অ্যাম ইটিং রাইস। যদি বলা হয় আমি আমার রান্নাঘরে বসে ভাত খাচ্ছি, আমরা স্বাভাবিক রান্নাঘরে, গ্রামের মানুষ রান্নাঘরেই বসে আমাদের কিচেনে খাই, তাই না? তাহলে আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। এবার বললাম আই অ্যাম ইটিং রাইস ইন মাই কিচেন, আমার রান্নাঘরে। এখানে একটা ইন দিতে হবে, প্রেপজিশন। আই অ্যাম ইটিং রাইস ইন মাই কিচেন। যদি বলা হয় আমি ভাত খাচ্ছি আমার রান্নাঘরে বসে আমার পরিবারের সাথে, দেখেন বাক্যটা কিন্তু কতটুক ছিল, আই অ্যাম ইটিং। এই বাক্যটাকে কি করেছিলাম, আই অ্যাম ইটিং রাইস। তারপর কি করেছিলাম, আই অ্যাম ইটিং রাইস ইন মাই কিচেন। আরো বলতে পারি আই অ্যাম ইটিং রাইস ইন মাই কিচেন উইথ মাই ফ্যামিলি। কি হবে বলেন, উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের ফ্যামিলি। সাথে, তাই না? তাহলে এইভাবে কিন্তু এই প্রেপজিশনের ব্যবহারটা দেখতে হবে, অ্যাডভার্বিয়ালের ব্যবহার। আমি প্রেপজিশনের উপর একটা ক্লাস নিব আপনাদের কালকেই, মানে কালকে রবিবার নাই, সোমবারের দিন নিব, যে প্রেপজিশন শিখে আমরা কিভাবে বাক্য গঠন করতে পারি। যেমন দা বুক ইজ, দা বুক ইজ অন দ্য টেবিল। এখানে ওয়ানটা বাদ দিয়ে যদি আমি বলি কেমন শোনা যায়, দা বুক ইজ দা টেবিল, দা বুক ইজ দা টেবিল। আচ্ছা, এই বাক্যটাকে আমরা যদি দা বুক ইজ অন দ্য টেবিল এইভাবে বলি তাহলে কি ভালো শোনা যায় না? তো এই যে অনের একটা ব্যবহার দিয়ে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে যে সম্পর্ক গঠন করলো অন, এটাকে বলা হচ্ছে প্রেপজিশনের ব্যবহার। কনজাংশনের ব্যবহার করা যায় সংযোজক অব্যয়। কনজাংশনের বাংলা কি বলেন তো? তিনটা অব্যয় রয়েছে ইংরেজিতে, প্রিপজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। কয়টা অব্যয় আছে বলেন? তিনটা অব্যয় রয়েছে, প্রিপজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। এই অব্যয়গুলো কিন্তু আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়। যেমন যদি বলা হয় এখানে একটা ব্যবহার দেখায়, যেমন রিলেটিভ প্রোনাউনের ব্যবহারও দেখানো যায়, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন দিয়ে কিভাবে একটা বাক্যকে আমরা জোড়া লাগাতে পারি খেয়াল করেন। একটা বাক্য আমি একটু এখানে লিখি, না লিখলে বুঝতে পারবেন না। যেমন এখানে আমি একটু লিখলাম, এখানে লিখি, হ্যাঁ, এখানে লিখলাম আই KNO আই নো, I know the man, man, who, who came here yesterday, yesterday। আমি একটা বাক্য লিখেছি, বাক্যটা হচ্ছে আই নো দ্য ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে। আমি লোকটিকে চিনি যে গতকাল এখানে এসেছিল, তাই না? এখানে দেখেন দুইটা অংশ কিন্তু, আই নো দা ম্যান এইটা হচ্ছে একটা পার্ট, আর আরেকটা পার্ট হচ্ছে কেম হেয়ার ইয়েস্টারডে, এই একটা পার্ট। দুইটা অংশ এই বাক্যের, এই দুইটা অংশকে সংযুক্ত করেছে এই হু নামক একটা, কি বলেন তো এই হুটা এখানে কি হবে? এই হুটা হচ্ছে এখানে জি। রিলেটিভ প্রোনাউন নাকি ইন্টারোগেটিভ প্রোনাউন? এই হুটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে কি, এই দুইটা বাক্যের ভিতরে আত্মীয়তার সম্পর্ক গঠন করেছে। কি হলো বাক্যটা একটু পড়েন, আই নো দা ম্যান, আমি লোকটিকে চিনি, আই নো দা ম্যান, আমি লোকটিকে চিনি, হু কেম হেয়ার ইয়েস্টারডে, যে গতকাল এখানে এসেছিল। আচ্ছা, এই বাক্যটা কি হবে বলেন তো, আমি লোকটিকে চিনি যে আমার কলমটি চুরি করেছিল। একই নিয়মে বলেন তো। আই নো দা একটা ম্যান, দেখেন আই নো দা ম্যান হু, হু মানে কিন্তু এখানে যে, হু মানে কিন্তু এখানে কে না, এখানে হু শব্দের অর্থ হচ্ছে যে। আই নো দা ম্যান হু অর্থাৎ যে, কেম হেয়ার ইয়েস্টারডে যে এখানে গতকাল এসেছিল। আর যদি বলি আমি লোকটিকে চিনি যে আমার কলমটি চুরি করেছিল, আই নো দা ম্যান হু স্টোল মাই পেন। এই দেখেন এখানেও কিন্তু টেন্স কাজে লাগবে, কেন জানেন? স্টেল মানে হচ্ছে চুরি করা, আর এই স্টেল ভার্বের ভি টু ফর্ম হচ্ছে স্টোল। হুম,
আর এর V3 ফর্ম হচ্ছে স্ট্রোলেন। এই জন্য আপনাদেরকে বলি এই ভার্ব ফর্ম গুলো প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে। যে যত বেশি মুখস্থ করবে তার কিন্তু ইংরেজিতে কথা বলার দক্ষতা তত বেশি বেড়ে যাবে। এখানে কি কি আছে একটু পড়ে ফেলেন তো। সিং, স্যাং, সাং। হুম, পড়েন একটু। সিং স্যাং সাং অত গান গাওয়া, হুম। সিং অত গান গাওয়া, স্যাং সাং, হুম। সুইম সোয়াম টাং, হুম। তো সাঁতার কাটা, ওয়ার ওর ওর্ন, তো পারা, হুম। পড়া সিট পড়া। তো বসা, হুম। স্যাক স্যাক পড়া, স্ট্যান্ড তো দাঁড়ানো, স্টুড স্টুড, হ্যাঁ। পেও তো পরিশোধ করা, পেড পেড, হ্যাঁ। উইন তো জিতা, উন উন, হুম। লস তো হারানো, লস্ট লস্ট, হুম। ফরগেট ফরগেট তো ভুলে যাওয়া, ফরগট ফরগটেন, হুম। তারপরে ফাইন্ড তো খুঁজে পাওয়া, পাউন্ড পাউন্ড। ধন্যবাদ। আচ্ছা মিম আপু একটু পড়ে ফেলেন তো এখানে কি কি আছে। এইভাবে পড়তে হবে, ইয়াসিন ভাই যেভাবে পড়েছে। সিং অর্থ গান গাওয়া, সিং। স্যাং, সাং। সুইং অর্থ সাঁতার। হুম। হুম। সিং অর্থ গান গাও, সিং স্যাং সাং। সুইম অর্থ সাঁতার কাটা, সুইম সোয়াম সোয়াম। হুম। ওয়ার অর্থ পরা। হুম। স্যার এটা কেমন পরা? হ্যাঁ, পরা বলতে কি কাপড় পরিধান করা। যেমন আমরা জামা পরি, আমরা শাড়ি কাপড়, আমরা থ্রি পিস পরি না, সেই পরা মানে এখানে পরিধান করা, উইয়ার। ওর, ওর্ন। সিট মানে বসা, সিট স্যাট স্যাট। স্ট্যান্ড মানে পরিধান করা, স্টুড স্টুড। হুম। স্ট্যান্ড দাঁড়ানো, স্ট্যান্ড স্টুড স্টুড। পে পরিশোধ করা, পেড পেড। উইন জেতা, ওন ওন। লস হারানো, লস্ট লস্ট। ফরগেট ভুলে যাওয়া, ফরগট ফরগটেন। ফাইন্ড পাওয়া, ফাউন্ড ফাউন্ড। আচ্ছা এখানে এই তিনটা দেখেন, যে কোনো একটা ভার্ব শিখে এই তিনটা ভার্ব ফর্ম দিয়েই আমাদের বাক্য তৈরি করার ক্ষমতা থাকতে হবে। ফরগেট মানে ভুলে যাওয়া, তাহলে ফরগেট দিয়ে একটা বাক্য করতে পারবেন? ফরগেট মানে ভুলে যাওয়া। জি স্যার। যেমন যদি বলা হয় এই বাক্যটা দেখেন, আমি প্রায়ই তোমার নামটি ভুলে যাই। আই ইউজুয়ালি ফরগেট ইওর নেম। ইউজুয়ালি মানে হচ্ছে প্রায়। তো কি বললাম, আমি প্রায়ই তোমার নামটি ভুলে যাই। দেখবেন অনেকের নাম আছে খুব কঠিন নাম, মনে থাকে না, তো তাকে আপনি বলছেন যে আমি প্রায়ই তোমার নামটি ভুলে যাই। আই ফরগেট, আই ফরগেট ইওর নেম। আমি প্রায়ই তোমার নামটি ভুলে যাই, আই ইউজুয়ালি ফরগেট। ফর গড দিয়ে একটা বাক্য করেন তো, V2 দিয়ে। আমাদের এই প্রত্যেকটা ফর্ম কিন্তু কাজে লাগে, এগুলাকে কনজুগেশন অফ ভার্ব বলে। হুম। তাহলে কি হবে, আমি প্রায়ই তোমার নামটি ভুলে যাই, কি হবে বলেন? আই ইউজুয়ালি ফরগট ইউর নেম। আচ্ছা তারপর ফরগটেন দিয়ে একটা বাক্য করেন তো। I usually forgotten your name. ফরগটেন ইওর নেম, আচ্ছা জাস্ট ওয়েট এ মিনিট। স্যার এখন হ্যাভ বসান লাগবে না, B3 হুম। হুম। হ্যাভ বসান লাগবে না। জাস্ট ওয়েট এ মিনিট। ওকে। আচ্ছা এখানে দেখেন আমি বলেছি যে বাক্য করতে হবে কিভাবে। এখানে প্রেজেন্ট V1 ফর্ম দিয়ে বাক্য করতে হবে, V2 ফর্ম এবং V3 ফর্ম। আমাদের ভোকাবুলারি শিখতে হয় তাই না? ভোকাবুলারি বলতে মেইনলি আমরা এই ভার্ব ফর্মের ভোকাবুলারিকেই বুঝি। দেখেন, আপনি যদি আমি একটা কথা বললাম যে আমি তোমার নামটি প্রায়ই ভুলে যাই, আই ইউজুয়ালি ফরগেট ইওর নেম। এখানে V1 ফর্ম দিয়ে আমি একটা বাক্য করেছি। আমি যদি বলি আমি তোমার নামটি ভুলে গিয়েছিলাম, আমি তোমার নামটি ভুলে গিয়েছিলাম, তখন ফরগেটও হবে না, ফরগটেনও হবে না। আমার এই মধ্যে, এই মাঝের যে সারিটা রয়েছে, এইখানে একটা শব্দ রয়েছে ফর গড। দেখেন ভালো করে কি আছে বলেন, ফর গড। এইটাকে কিন্তু কাজে লাগাতে হবে, কি করতে হবে, এইটাকে কাজে লাগাতে হবে। যেমন আই ফরগট ইওর নেম, আই ফরগট ইওর নেম। আমি তোমার নামটি
ভুলে গিয়েছিলাম। আর ফরগটেন কখন হবে? আমি তোমার নামটি ভুলে গিয়েছি। ইয়াসিন ভাইয়া যেটা বলেছেন যে এখানে একটা হ্যাভ হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভুলে গিয়েছি, আমি ভাত খেয়েছি, তারা স্কুলে গিয়েছে, মনে আছে তো? টেন্সটা কিন্তু আমাদের একেবারে ব্রেথ, নিঃশ্বাসের মতো করে ফেলতে হবে। আমরা যেমন নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস ছাড়া বাঁচতে পারি না, এখানে কিন্তু ঠিক তাই। টেন্সটা ছাড়া আমরা ইংলিশে এক পাও আমরা দিতে পারবো না। তো এখানে কোন বিষয়টা বলা হচ্ছে? এখানে ফরগটেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট বললেই কিন্তু এখানে আমরা হ্যাভ ব্যবহার করব। আমি তোমার নামটি ভুলে গিয়েছি, সে আমাকে ভুলে গিয়েছে, হি হ্যাজ ফরগটেন মি। তো এইগুলা কিন্তু মুখস্থ করতে হবে প্রত্যেক দিন। এইখান থেকে মুখস্থ করে সেইগুলা শুধু মুখস্থ করে রাখলে হবে না, এইগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। মেক সেন্টেন্স, ইউ হ্যাভ টু মেক সেন্টেন্সেস উইথ দিস ওয়ার্ড। গো, ওয়েন্ট, গন। দেখেন এই গোটা কখন কাজে লাগে? আই গো, আমি যাই। যদি বলবো আমি গিয়েছিলাম, তখন কি গো ভার্ব বসালে কাজ হবে? হবে না। তখন গো এর ভি2 ফর্ম এখানে লেখা আছে, দেখেন প্রথম অংশকে বলা হচ্ছে বেস ফর্ম বা ভি1 ফর্ম, পরের অংশকে বলা হচ্ছে ভি2 ফর্ম বা পাস্ট সিম্পল ফর্ম, আর তৃতীয় অংশকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা ফর্মই আমাদের কাজে লাগে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আর আমি স্কুলে গিয়াছি, আই হ্যাভ গন টু স্কুল। সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। তারা স্কুলে গিয়েছে, দে হ্যাভ গন টু স্কুল। কি বললাম? দে হ্যাভ গন টু স্কুল। তো এই ভার্ব ফর্ম গুলো যত বেশি মুখস্থ করবেন, তত বেশি আপনার কথা বলার দক্ষতাটা বেড়ে যাবে। আচ্ছা, এই ভার্ব ফর্ম দিয়ে আমরা এখান থেকে সেন্টেন্স ট্রান্সলেশন ডে 14 বা 13 আমরা একটু দেখি এটা। দেখেন, দেখি আমরা কিভাবে প্র্যাকটিস করি। দেখেন এইটা আমরা একটু বলি, হাঁসগুলা পুকুরে সাঁতার কাটছে। টেন্স আমাদের কতটা ক্লিয়ার? প্রত্যেকদিন আমরা আমাদের গ্রামার আইটেমে কিন্তু টেন্স রাখবো। এই বাক্যটা বলেন তো কি হবে? হাঁসগুলা পুকুরে সাঁতার কাটছে, কি হবে? স্যার ওই হাঁসগুলা হাঁসগুলার হাঁসগুলা, ইংলিশ হ্যাঁ, তো জানি না। হাঁসগুলা ইংরেজি কি হবে বলেন? হাঁসগুলা। তাহলে ডাক মানে হচ্ছে হাঁস, দা ডাকস আর, বলেন এটা কোন টেন্স? টেন্স পারলে তো আপনি অবশ্যই পারবেন। কোন টেন্সে রয়েছে? হুম, অবশ্যই। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি হয়? ঠিক সেইভাবে বাক্যগুলো করতে হবে। বলেন। হুম। হাঁসের ইংলিশ ওইগুলা ইংলিশ জানি না, যে কারণ হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা মনে নাই, মনে রাখতে হবে তো। এটা তো একটু আগেও তো বলছেন, দা ডাকস। হুম, আমি ভাত খাচ্ছি, এটার ইংরেজি কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে? তাহলে এটাও তো সেইভাবে হবে। হাঁসগুলা ইংরেজি কি? দা ডাকস। তারপরে একটা অ্যামিজার আসবে, তারপরে একটা অ্যামিজার আসবে, দা ডাকস আর। সুইম মানে হচ্ছে সাঁতার কাটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের পর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের পর আইএনজি হয়। তাহলে কি হবে? দা ডাকস আর সুইমিং ইন দা পন্ড। এই যে নিজে নিজে আপনারা পারলেন, প্রথমে পারছিলেন না, কারণটা কি? এটা তো পারেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা সবসময় আমাদের কিন্তু খুব ভালোভাবে একেবারে 1 সেকেন্ডের ভিতরে উত্তর দিতে হবে। হাঁসগুলা পুকুরে সাঁতার কাটছে, এটা নেগেটিভ যদি বলি, হাঁসগুলা পুকুরে সাঁতার কাটছে না, তখন কি হবে? ইয়াসিন সাহেব বলেন। হুম, না, আরেন্ট কেন দিবেন? আরেন্ট দিলে তো এটা তো আপনার নেগেটিভ ইন্টারোগেটিভে চলে গেলেন। আমি বললাম যে নেগেটিভ হবে। হাঁসগুলা পুকুরে, The ducks are not. হ্যাঁ এবার হয়েছে। তাহলে প্রথমবার কিন্তু ভালোভাবে আমার কথাটা খেয়াল করেননি। এই কথাগুলো ভালোভাবে খেয়াল করতে হবে যে হাঁসগুলা পুকুরে সাঁতার কাটছে, এটা অ্যাফার্মেটিভ। দ্য ডাকস আর সুইমিং ইন দ্য পন্ড। হাঁসগুলা পুকুরে সাঁতার কাটছে না, দ্য ডাকস আর নট, বা দ্য ডাকস আরেন্ট সুইমিং ইন দ্য পন্ড। রুনা একটি গান গাইছে, কি হবে বলেন? রুনা একটি গান গাইছে মানে গাচ্ছে। গাইছে শব্দের অর্থটা বলেন। রুনা ইজ সিঙ্গিং এ সং। যদি বলা হয় রুনা একটি গান গাইছে না,
তাহলে এই বাক্যগুলোকে আর কখনো ভুল হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি বলি, তার নেগেটিভ যদি বলি, আচ্ছা ইন্টারোগেটিভ কি হবে? রুনা কি একটি গান গাচ্ছে? এই দেখেন, বলার সাথে সাথেই আপনারা ভুল ভাল বলে ফেলেন। ইজেন্ট দিলে তো সেই নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। আমার কথাটা বুঝতে হবে। বলেছেন যে রুনা ইজ সিঙ্গিং এ সং, নেগেটিভ বলেছেন রুনা ইজ নট সিঙ্গিং এ সং। আর এর ইন্টারোগেটিভ কি হবে? ইন্টারোগেটিভে কখনো ইজেন্ট, হ্যাঁ ইজেন্ট হবে? ইন্টারোগেটিভে তো ইজ হবে। ইজ রুনা সিঙ্গিং এ সং। আগে আমার কথাটা ভালোভাবে বুঝতে হবে, প্রশ্ন বুঝতে হবে ভালো করে, তারপর উত্তরটা সহজ হয়ে যাবে। মিমাপা বুঝতে পারছেন? যে কয়েকবার বলছেন প্রত্যেকটা কথাই ভুল বলছেন। এখানে কিন্তু আগে বুঝতে হবে। আমি বলেছি যে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। আপনি বলছেন ইজেন্ট রুনা সিঙ্গিং এ সং, ওটা তো প্রশ্ন না বোধক হয়ে গেল, নেগেটিভ ইন্টারোগেটিভ। হুম। এই প্রাথমিক জিনিসগুলা, এই বেসিক জিনিস যদি ভালোভাবে না পারা যায়, তাহলে কিন্তু স্পন্টেনিয়াসলি ফ্লুয়েন্টলি কথা বলা যাবে না। কারণ কি, আমরা বাঙালি মানুষ, আমরা যখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব, কথা বলবো ইনস্ট্যান্ট, তখন কিন্তু আমাদের ব্রেনের ভিতরে এগুলা দ্রুত সাজাতে হবে। এগুলো আমাদেরকে দ্রুত সাজাতে হবে, এখানে কিন্তু দেরি করলে চলবে না। তো আমি কি বলতেছি, এইটা কিন্তু আপনাকে আগে খেয়াল করতে হবে। এইটা আপনাকে আগে খেয়াল করতে হবে। কি বললাম? যে রুনা একটি গান গাচ্ছে, রুনা ইজ সিঙ্গিং এ সং। ভালো করে খেয়াল করেন, রুনা একটি গান গাচ্ছে না, রুনা ইজ নট সিঙ্গিং এ সং। রুনা কি একটি গান গাচ্ছে? ইজ রুনা সিঙ্গিং এ সং? রুনা কি একটি গান গাচ্ছে না? ইজেন্ট রুনা সিঙ্গিং এ সং? আচ্ছা এই বাক্যটা ইয়াসিন ভাই বলেন তো, আমি একটি চিঠি লিখছি, কি হবে? আমি একটি I am writing letter। হুম, তারপর আমি একটি চিঠি লিখছি না, আই এম নট রাইটিং এ লেটার। আমি হুম, একটি চিঠি লিখছি, এম আই রাইটিং লেটার। আমি হুম। একটি চিঠি লিখছি না, এম আই নট রাইটিং এ লেটার। ধন্যবাদ। তাহলে এই বাক্যগুলা আগামীকাল অর্থাৎ রবিবার তো আমাদের ক্লাস নাই, সোমবারে, শনি সোম বুধ আমাদের রুটিন থাকছে এখন, পূর্বের রুটিনে ঈদের আগে যেমন চলতো। তো এই যে জায়গাটা বললাম, আমি একটি চিঠি লিখছি, তোমরা মাছ ধরছো, তারা খেলা করছে, সূর্য অস্ত যাচ্ছে, শিশুটি ঘুমাচ্ছে, সে একটি বই পড়ছে, মেয়েটি নৃত্য করছে বা নাচছে, বৃষ্টি পড়ছে, মা রান্না করছে। এই বাক্যগুলো আপনারা নিজেরা করবেন, করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ইয়াসিন ভাই তো প্রায় পাঠায় আমি দেখছি, মিম আপু আপনাকেও কিন্তু পাঠাতে হবে। হ্যাঁ, এইগুলো না পাঠালে তাহলে কিন্তু কখনোই ইংরেজি শেখা যাবে না। দেখেন, আমরা প্রতিনিয়ত বলি, এমন কিছু বাক্য আপনার সামনে আমি তুলে ধরবো। হুম। যেমন সেই বাক্যগুলো কি দেখেন, বলা হচ্ছে যে এই বাক্যগুলো কিন্তু আমরা প্রায়ই বলে থাকি। কেমন দেখেন, কি বাক্য? তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? তুমি কখন এলে? এই দেখেন, কখন ইংরেজি কি বলেন তো? হোয়েন। হোয়েন ডিড ইউ কাম? তুমি কখন এলে? এলে মানে কি? এলে। দেখেন ভালো করে দেখেন, এলে অর্থাৎ তুমি কখন এসেছিলে। এটা কিন্তু পাস্ট ফর্ম। আপনার প্রশ্ন থাকতে পারে যে স্যার, এখানে একটা প্রশ্ন করতে পারেন যে এখানে হোয়েন ডিড ইউ কাম না হয়ে এখানে হোয়েন ডু ইউ কাম, এইটা কেন হবে না? এমন প্রশ্ন আপনারা করতে পারেন, তাই না? তো এখানে তুমি কখন এলে, সব সময় মনে রাখবেন, সব সময় মনে রাখবেন, বাংলা বাক্যে ভার্বের দিকে খেয়াল রাখতে হবে। বাংলা বাক্যে কিসের দিকে খেয়াল রাখতে হবে? ভার্বের দিকে। হোয়েন ডিড ইউ কাম, অনেকে এটা এইভাবে করে, হোয়েন ডু ইউ কাম, কিন্তু এর বাংলা অর্থটা গিয়ে দাঁড়ায় তুমি কখন আসো। প্রশ্নটা আমার কি রয়েছে, তুমি কখন এলে অর্থাৎ এসেছিলে, এর কারণে কিন্তু ডিড ব্যবহার করতে হবে। তুমি কি এখন খুশি? আর ইউ হ্যাপি নাও? দেখেন, এইটা আপনাদের করতে অনেক সময় সমস্যা হতে পারে। তুমি কি এখন খুশি, একটু কনফিউশন আসতে পারে। তো এই জায়গাটা কিভাবে করবেন, বাক্যটিকে আগে অ্যাফার্মেটিভে সাজাতে হবে। তুমি কি এখন খুশি, এইটা না বলে এভাবে বলা যায়, তুমি এখন খুশি। তুমি এখন খুশি কি হবে? ইউ আর হ্যাপি ইউ হ্যাভ নাও। ইউ আর হ্যাপি নাও, তুমি এখন খুশি। হুম। ইউ, ভালো করে খেয়াল করেন, ইউ আর হ্যাপি নাও, সাবজেক্টের পরে ভার্ব দিয়েছি, ইউ এর পরে আর দিয়েছি। দেখেন, আমি যতটা ভেঙে ভেঙে, যত পরিশ্রম করে কষ্ট করে বুঝাই, এরপরেও যদি না বুঝতে পারেন তাহলে আপনাদের ব্যর্থতা কিন্তু। এই জায়গাগুলো আর কখনোই ডেভেলপ করতে পারবেন না। কি বললাম? তুমি এখন খুশি, ইউ আর হ্যাপি নাও। এইটাকে যখন প্রশ্নবোধক করব, তুমি কি এখন খুশি, তখন ওই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আসবে।
কি বললাম? ওই ভার্বটা, বি ভার্বটা সবার প্রথমে আসবে। ওখানে একটা বি ভার্ব ছিল কি, আর। আর ইউ হ্যাপি নাও? আর ইউ হ্যাপি নাও? তুমি কি এখন খুশি? তুমি কোথায় ছিলে? এগুলো একটু পড়েন তো, ইয়াসিন ভাইয়া পড়েন। তুমি কোথায় ছিলে? where were you? হোয়ার ওয়ার ইউ? হোয়ার ওয়ার where ইউ? were you? এখানে ওয়ার কেন হলো? যেহেতু এখানে সাবজেক্ট ইউ রয়েছে। ইউ এর পরে কখনো ওয়াজ বসে না, ইউ এর পরে ওয়ার বসে। আর এখানে ওয়ার কেন হলো? বাক্যটা দেখেন এখানে পাস্ট ফর্মে আছে, পাস্ট টেন্সে। তুমি কোথায় ছিলে? এইটাকে যদি বলি তুমি কোথায় থাকো বা তুমি কোথায়, এটার ইংলিশ কি হবে? তুমি কোথায় কি হবে বলেন তো? where are you? হোয়ার আর ইউ, ধন্যবাদ। আচ্ছা, এর পাস্ট ফর্ম কি হলো? তুমি কোথায় ছিলে, হোয়ার ওয়ার ইউ। হুম। মাথা গরম করো না, কি হবে বলেন তো? এই যে দেখেন, পড়েন, মাথা। Don't lose your temper. টেম্পার মানে কি? এখানে গরম হওয়া বলছে, ডোন্ট লস ইউর টেম্পার। তুমি কখন এসেছিলে? When did you come? তুমি কি পাগল হয়েছো? কি হবে? Are you mad? দেখেন, তাহলে এখানে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করেছি, আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করেছি, আবার কখনো কখনো এখানে অক্সিলারি ভার্ব দ্বারাও কিন্তু প্রশ্ন করেছি, তাই না? তো প্রশ্ন করতে গেলে আমাদের যে বিষয়টা মেইন লাগে সেটা হচ্ছে এই ডাব্লিউএইচ ওয়ার্ড। যেমন বলা হচ্ছে, সাবজেক্ট যদি প্রপার নাউন হয়, কমন নাউন হয়, তাহলে সেখানে হু দিয়ে শুরু করব। কি বললাম? সাবজেক্ট যদি ব্যক্তিবাচক বা বস্তুবাচক হয়, সেখানে আমরা হু দ্বারা শুরু করব। কেমন দেখেন, জারিফ ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার। কি বললাম? জারিফ একজনের নাম, বললাম জারিফ ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার। কোন প্রশ্ন করলে এই উত্তর আসে? প্রশ্নটা হবে, কে তোমার ছোট ভাই, কে তোমার ইয়ঙ্গার ব্রাদার? উত্তর কি হবে বলেন? জারিফ ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার। দেখেন এখানে মনে রাখতে হবে, বলছে সাবজেক্ট যদি প্রপার নাউন বা কমন নাউন হয়, তাহলে হু দ্বারা প্রশ্ন করতে হয়। এখানে জারিফ একজনের নাম, এইটা হচ্ছে প্রপার নাউন। এই যে জায়গাটা দেখেন আমি কালার করলাম, জারিফ হচ্ছে একজনের নাম, ব্যক্তির নাম, এটা প্রপার নাউন। এই জন্য এখানে প্রথমে হু দ্বারা প্রশ্ন করেছি, জারিফ ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার। তাহলে উত্তরটা কি হবে? মানে প্রশ্ন করতে হবে, হু ইজ ইয়োর ইয়ঙ্গার ব্রাদার। আরো একটা দেখেন রয়েছে, কাজী নজরুল ইসলাম, একটা প্রপার নাউন। কাজী নজরুল ইসলাম ইজ দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের বিদ্রোহী কবি। তাহলে প্রশ্নটা কিভাবে সাজাতে হবে? কে বাংলাদেশের বিদ্রোহী কবি? কে বাংলাদেশের বিদ্রোহী কবি? হু ইজ দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ। মনে রাখবেন, সাবজেক্ট যদি প্রপার নাউন বা কমন নাউন হয়, অর্থাৎ ব্যক্তিবাচক যদি হয়, তাহলে সেখানে আমরা হু দ্বারা প্রশ্ন করব। জারিফ ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার, জারিফ হচ্ছে এখানে প্রপার নাউন। সাম গার্লস আর প্লাকিং ফ্লাওয়ার্স। দেখেন, তাহলে কোন প্রশ্নটা করলে এই উত্তরটা আসবে, যে কিছু বালিকা ফুল তুলছে? এখানে প্রশ্নটা হবে, হু আর প্লাকিং ফ্লাওয়ার্স। তারপর দেখেন, আ ফিউ বয়েজ আর রানিং ইন দ্য ফিল্ড। আ ফিউ বয়েজ আর রানিং ইন দ্য ফিল্ড, কিছু বালক মাঠে দৌড়াচ্ছে। তাহলে প্রশ্নটা কি করতে হবে? হু আর রানিং ইন দ্য ফিল্ড। আ ফিউ বয়েজ, এইটুকের পরিবর্তে শুধু হু বসাতে হবে, আর বাদ বাকি সবটুক ঠিক থাকবে, শেষে শুধু নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। আরেকটা দেখেন, সাবজেক্ট যদি সাবজেক্ট যদি জিরান্ড হয় বা ইনফিনিটিভ হয়, তবে আমরা হট দিয়ে প্রশ্ন করতে পারি। হুম। আচ্ছা, এখানে এটা দেখি, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এই সুইমিংটা কি বলেন তো? সুইমিংটা হচ্ছে একটা জিরান্ড, ভার্বের পর আইএনজি দিলে যেটা নাউন এবং ভার্বের কাজ করে, এটা কিন্তু জিরান্ড। তো বলা হচ্ছে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম। তাহলে এর প্রশ্নটা কি হবে বলেন তো? এই সুইমিং, দেখেন সাবজেক্টের জায়গায় জিরান্ড, সাবজেক্টের জায়গায় কি বলেছিলাম? জিরান্ড, ইনফিনিটিভ অথবা ক্লজ, বাক্য অংশ। এগুলা থাকলে হট দিয়ে প্রশ্ন করতে হয়, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে এখানে প্রশ্ন হবে, হোয়াট ইজ এ গুড এক্সারসাইজ? এই সুইমিং এর পরিবর্তে শুধু আমাকে হট ব্যবহার করতে হবে। সুইমিং এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে? হট ব্যবহার করতে হবে। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, হোয়াট ইজ এ গুড এক্সারসাইজ। আমার কথা কি বুঝতে পারছেন? এই যে দেখেন, এখানে প্রশ্ন করতে গেলে সব সময় কিন্তু আপনাকে এই ডাব্লিউএইচ কোশ্চেন জানতে হবে।
কিভাবে প্রশ্ন করা যায়। এই যে বিষয়টা দেখেন, বলা হচ্ছে তুমি কখন মিটিং এ অংশ নিয়েছিলে, তাহলে কখন ইংরেজি কি, হোয়েন। আর বাক্যটা কোন টেন্সে আছে, বাক্যটা পাস্ট টেন্সে আছে, কখন মিটিং এ অংশ নিয়েছিলে। আমি একটু আগেই একটা কথা আপনাদের বলেছি যে বাংলা বাক্যে সর্বদা ভার্বের দিকে খেয়াল করতে হয়, বাংলা বাক্যে সর্বদা ভার্বের দিকে কিন্তু খেয়াল করতে হয়, যে তুমি কখন মিটিং এ অংশ, শেষে যে জিনিসটা রয়েছে, এবং বাংলা বাক্যে ভার্ব বা ক্রিয়া মানে সেন্টেন্সের একেবারে শেষে থাকে। কোথায় থাকে বলেন, শেষে। তুমি কখন মিটিং এ অংশ নিয়েছিলে, হোয়েন ডিড ইউ অ্যাটেন্ড দ্য মিটিং। তুমি কখন এই জায়গাটি আবিষ্কার করেছিলে, মানে খুঁজে পেয়েছিলে, হোয়েন ডিড ইউ ডিসকভার দিস প্লেস। তুমি কখন এই প্রকল্প শুরু করেছিলে, হোয়েন ডিড ইউ স্টার্ট দিস প্রজেক্ট। তুমি কখন এই প্রকল্প শুরু করেছিলে, হোয়েন ডিড ইউ স্টার্ট দিস প্রজেক্ট। কি বলতে হবে, উত্তরটা দিতে হবে যে আমি 1 বছর আগে বা 2 বছর আগে এই প্রকল্পটি শুরু করেছিলাম। আই স্টার্টেড, এই দেখেন শুরু করেছিলাম, যেহেতু এখানে V2, এখানে আমাকে অতীতকাল রয়েছে, এখানে ভার্বের V2 ব্যবহার করতে হবে। আই স্টার্টেড দিস প্রজেক্ট অ্যাবাউট 2 ইয়ার্স এগো। আপনাদের আজকে এই WH কোশ্চেন করালাম, এইগুলো একটু দেখতে থাকেন। আগামী ক্লাসে এইটা আবার করাবো, এবং এই ভার্ব ফর্ম যেটা আর টেন্স যেটা, এই শীটগুলো আমি দিয়ে দিচ্ছি, এইগুলো থেকে একটু প্র্যাকটিস করতে থাকেন। আর ইউ ওকে?